জন্মদিনের সকাল বলে কথা। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গিফটটা খুলতে হবে। রিকো এবার পাপার কাছ থেকে পেয়েছে ভিডিও গেমের একটা সেট। সকালবেলা স্কুলে বেরোনোর আগে একটুখানি খেলে নিচ্ছে, তারপর সারাদিন স্কুল, তারপরে হবে একটা ছোট্ট করে বার্থডে পার্টি রিকোর স্কুলের বন্ধু বান্ধবদের নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। জন্মদিনে একটু ঘর তো সাজাতেই হবে, আর ঘর সাজানোর জন্য ফুল তো মাস্ট। আজকে বাচ্চারা স্কুলে বেরোনোর আগেই ওর পাপা বেরিয়ে গেছিল, তো এখন একবার ঘরে ঢুকলো, ফুলটা দিয়ে গেল। আমি এখন সুন্দর করে এগুলোকে সাজিয়ে নিই, তারপর যাব একদম কিচেনে। আজকে একটা স্পেশাল ডিশ বানাবো। রিকোর 6 বছর কমপ্লিট হয়ে 7-এ পড়লো। এখন একটু বড় হয়েছে, বুঝতে পারে, তো ওকে ওর সেই জন্মের সময়ের গল্পগুলো বলছিলাম। রিকো হয়েছিল জুলাইয়ের 10 তারিখে, কিন্তু আমার কন্ট্রাকশন শুরু হয়ে গেছিল 8 তারিখ রাত থেকে। রাত্রি প্রায় তখন 7:45-8টার দিকে আমরা তড়িঘড়ি করে হসপিটালের জন্য ছুটলাম। আমাদের ডক্টরকেও ফোন করা হলো। তো ওখানে যখন গিয়ে পৌঁছালাম তখন আর কন্ট্রাকশন হয় না। স্যার এসে দেখলেন, সবকিছু চেক করলেন, তখন তো আর কিছুই হয় না, তখন নর্মাল একদম। তো স্যার বললেন অনেক সময় ফলস কন্ট্রাকশনও হয়, তো এটা চিন্তার কিছু নেই, চাইলে তোমরা বাড়ি নিয়ে যেতে পারো আর ভর্তিও রাখতে পারো। কিন্তু আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স নেই না, আমরা একদম প্রথম ফার্স্ট বেবি। তো সেই জন্য আমার বর চিন্তা করে দেখলো যে আজকের রাতটা থেকেই যায়, কেন রাত্রিবেলা আবার যদি পেন স্টার্ট হয়, তাড়াহুড়ো করে সবকিছুতে যদি দেরি হয়ে যায়, সবাই সবকিছু একটু ভয় পাচ্ছিলাম। আর আমরা যেহেতু নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করছিলাম, তো আবার যদি রাত্রিবেলা পেন স্টার্ট হয়, ফার্স্ট টাইম একটু যেহেতু নার্ভাস ছিলাম, তো ওই রাতটা আমরা ডিসাইড করি যে আমরা ভর্তি থাকবো। দাঁড়ান, গল্প এখন অনেক বাকি আছে, আসল গল্প তো শুরুই হয়নি। চলুন আগে রান্নার প্রিপারেশনটা করে নিই। আজকে একটু চিকেন তন্দুরি বানাবো, তো তার জন্য টক দই নিলাম, একটু আদা আর রসুনের পাউডার নিলাম। রসুনটা 1.5 চামচ নিয়েছি আর আদাটা 1/2 চামচ নিয়েছি। লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, 2 চামচ দিলাম বারবিকিউ সস, আর 1/2 চামচ দিলাম অনিয়ন পাউডার। এগুলো আপনারা চাইলে এমনি নর্মাল পেস্ট ইউজ করতে পারেন। আমার আসলে মনে হয় এই পাউডারগুলো দিলে না ফ্লেভারটা বেশি সুন্দর হয়। মিক্স করার সময় মনে হচ্ছিল একটু ড্রাই লাগছে, তাই জন্য আরও 1 চামচ আমি দই অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিলাম, নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো একটু তেল। 2 চামচ মতো তেল দিলাম। চিকেনের কটা লেগ পিস আনিয়ে নিয়েছি, তো ওই লেগ পিসটা দিয়ে করলে এই চিকেন তন্দুরিটা দারুণ লাগে। এরপর এক এক করে চিকেনের লেগ পিসগুলো দিয়ে নেবো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে আধ ঘন্টা 40 মিনিট মতো রেখে দেবো। রিকো বলেছিল আজকে চিকেন পকোড়া খাবে, কিন্তু আমি ভাবলাম চিকেন পকোড়া তো প্রায় দিনই খাই, তো আজকে একটু স্পেশাল কিছু করি। আর এটা যখন লাস্ট টাইম করেছিলাম তখন 2 ভাই খুব সুন্দর কিন্তু খেয়েছিল চিকেন লেগ পিসগুলো। আচ্ছা, আমি নুনটা এখন অ্যাড করছি, কেননা আমার এই চিকেনটা দেখে ওটা আন্দাজটা ঠিকঠাক হয় যে নুনটা আমি কতটা দেবো। এবার এগুলোকে সুন্দর করে জাস্ট মাখিয়ে নেবো ভালো করে। একদম ঘরোয়া মশলা আর খুব অল্প তেল ব্যবহার হয় এই রান্নাটাতে, তো খেতে খুব ভালো হয় এটা। আচ্ছা, এবার বাকি গল্পটা বলি। ওই রাতে তো আমরা থেকে গেলাম, আর কোনো অসুবিধাও হয়নি। সকাল হলো, সকালে এসে স্যার একটু চেক করে গেলেন, তখনও কিচ্ছু হয়নি অসুবিধা। তো স্যার বললেন তাহলে আমাকে ডিসচার্জ করে দেবে। ওই ডিসচার্জ করা মানে তো সঙ্গে সঙ্গে হয়ে যায় না, ওই প্রসিডিওর কমপ্লিট করে বেরোতে বেরোতে বিকেলই হয়ে যায়। তো সেই মতোই ঠিক হলো, তাহলে বিকেলের মধ্যে আমি বাড়ি চলে যাব। আবার আমার যখন পেন স্টার্ট হবে আমি সেরকমই আসবো। ইতিমধ্যে আমার আব্বুজি আম্মি হাওড়া থেকে শিলিগুড়ি আসার জন্য ফ্লাইটের টিকিট কেটে ফেলেছে। রাতেই মেয়ের পেন স্টার্ট হয়েছে, হসপিটালে ভর্তি হয়ে গেছে। তো মা বাবা তো টিকিট কাটবেই, যে সকালের মধ্যে এসে পৌঁছে যেতে হবে, কখন না কখন ডেলিভারি হয়ে যায়। আর এদিকে তো আমার আর কোনো কন্ট্রাকশন আসেনি। তো এটাকে একটা ফলস কন্ট্রাকশন ধরে নিয়ে আমরা ডিসাইড করলাম যে আমাদের আবার যখন পেন স্টার্ট হবে আমরা আবার আসবো, তো এখন বাড়ি যাই। আর ওদিকে আব্বুজি আম্মিকেও বলা হলো টিকিট ক্যান্সেল করিয়ে দিতে। এরই মধ্যে রাত থেকে যেসব নার্সরা ডিউটিতে ছিলেন বা সকালে যারা ডিউটিতে ছিলেন, তারপর যেসব আরএমওরা আসছিলেন রাউন্ড দিতে, চেক করতে, সবার ওই একটাই কথা, আপনাদের দেখে শিখতে হবে। আজকালকার দিনে নর্মাল ডেলিভারি, এই এসে আবার ফিরে যাচ্ছেন, কবে ব্যথা শুরু হবে আবার আসবেন, এটা তো ভাবাই যায় না। এটা কিন্তু সত্যি ওয়েস্ট বেঙ্গলে নর্মাল ডেলিভারি ভাবাই যায় না। কোনো ডাক্তারের এত টাইম নেই যে আপনাকে নর্মাল ডেলিভারি করাবে বা রিস্ক নেবে। সরকারি জায়গায় করানো যায়, কিন্তু বেসরকারি জায়গায় এসব বেশিরভাগই কোনো সেট আপ থাকে না। তবে আমি যেই নার্সিং হোমে ছিলাম ওখানে নর্মাল ডেলিভারি সেট আপ ছিল। তার থেকেও বড় কথা, আমি যে ডক্টরের আন্ডারে ছিলাম অসম্ভব ভালো ডাক্তার ছিলেন। ওনার একটাই কথা ছিল, তুমি এত ফিট, তোমার সবকিছু নর্মাল আছে, তুমি কেন এই সিজার করাবে? আর স্যার বলেইছিলেন নর্মাল মানে সার্ভিক্সের মুখ খোলা পর্যন্ত তোমাকে ওই ব্যথাটা সহ্য করতে হবে, বাকি টাইমটাতে আমরা এপিডুরাল দিয়ে দেবো, তখন আর তোমার কষ্টটা হবে না। আচ্ছা, এদিকে চিকেনটা আমি মিনিট 10 করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি আর উল্টে পাল্টে দিচ্ছি।
মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। আর অনেকটা এখানে দেখতে পাচ্ছি জল বেরিয়েছে, তো এই জলটা আমি এইভাবে রেখে দেবো, কেননা এখন মোটামুটি চিকেনটা রান্না হয়ে গেছে। খাবার আগে আমি আরো 5 মিনিটের জন্য এটা অন করে দেবো, ততক্ষণে পুরো ঝোলটা মোটামুটি শুকিয়ে যাবে। এরই মাঝখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মোচার কোপ্তা, যেটা মা বললো যে এই ঝোলের মধ্যে দিয়ে দিই, তাহলে টেস্ট হয়ে যাবে আর সবাই তাহলে মজা করে খেয়েও নেবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি, এভাবেই থাক, একেবারে খাবার সময় গরম করব। আর এদিকে রেখেছি আমার বাচ্চার যে বন্ধুরা আসবে তাদের জন্য কিছু রিটার্ন গিফট। রিটার্ন গিফটে কি কি দিলাম এটা আমি একটা শর্টসে শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপর ঝটপট স্নান করে নিয়েই বাচ্চাদের আনতে যেতে হবে, ওদিকে আবার ওদের টাইম হয়ে যাচ্ছে আসার। প্রচন্ড গরম, স্নান করে আমি চুলটাকে আগে তুলে নিয়েছি, নাহলে এই রাস্তা অব্দি যাবো আর আসবো না, ঘেমে পুরো আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আচ্ছা, আমার তো এদিকে বিকেলবেলা ছুটি হয়ে যাবার কথা, সেই মতোই সব রেডি হচ্ছিল। বিকেলবেলা যখন স্যার আমাকে চেক আপ করতে আসেন তখন শুরু হয়েছে আমার আবার কন্ট্রাকশন। তো সেই অবস্থায় স্যার বলেন, দেখো তোমরা বাড়ি নিয়ে যাবে কিনা, তাহলে সেরকম পেন উঠলে কিন্তু আবার নিয়ে আসতে হবে। আমার বর তো একদমই রিস্ক নেবে না, নিজের বইয়ের বেলায় খুবই ভয় পেয়ে গেছিল, সেই বারটা আমার খুবই মনে আছে। তো ও বলল একদমই আমি রিস্ক নেব না, ও একদম ভর্তি থাক। তো সেই সন্ধ্যে থেকে আমার শুরু হলো ব্যথা এবং কন্ট্রাকশন। সেটা ছিল 9th জুলাই। 9th জুলাই সেই সন্ধ্যে থেকে শুরু হলো কন্ট্রাকশন। আর সবকিছু আমার চেক আপের জন্য অনেক রকম মেশিন টেশিন লাগিয়ে দেওয়া হলো। আর আমাকে বলা হলো কন্ট্রাকশনটা কতক্ষণ ছাড়া ছাড়া আসছে সেটা আমাকে একটু খেয়াল রাখতে বা মনে মনে কাউন্ট করতে। এবং সারা রাত তো ছিলেনই সিস্টাররা, ওনারা তো চেক করছিলেনই। ইসিজি মেশিন টেশিন সবকিছু, বাচ্চার হার্টবিট আমার হার্টবিট সবকিছু চেক আপ করা হচ্ছিল। আর সঙ্গে তো আমার বর ছিলই, আমার সব থেকে বড় সাপোর্ট। দেখেছো কি তোমাকে নিয়ে গেছিলাম না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার রেখে দাও সোনা, আবার সব মিসম্যাচ হয়ে যাবে। হ্যাঁ সুন্দর করে ঢুকিয়ে দাও। ফ্রেন্ডদের রিটার্ন গিফটগুলো কালকে কিনলাম না আমরা, ওটা সবার একই আছে বাবা, সবার একই আছে, সেম সেম, খালি র্যাপারের কালারগুলো আলাদা আছে। হ্যাঁ ঢুকিয়ে দাও, দিয়ে দেখাও তোমাকে দিদি কি গিফট দিল। অ্যালেক্সা ফ্যান অন। ইস সুন্দর করে, এই হাতে ব্যথা পাবি। দিদির কাছ থেকে একটা পেন স্ট্যান্ড পেয়েছে, তো এটা খুবই দরকার ছিল, ভালোই হয়েছে, একটা ভালো কাজের জিনিস গিফট পেয়েছে রিকো। দুজনের টেবিলে দুটো আলাদা আলাদা রেখে দেবো, সব জিনিস আলাদা করে দেবো, তাহলে অ্যাটলিস্ট আর ঝগড়াঝাটিটা হবে না। ওদিকে আমি চিকেনটা বসিয়ে এসেছি, এবার বাচ্চাগুলোকে খেতে দেবো। আর একটুখানি গল্পটা আছে, একটু শুনিয়ে নিই আপনাদের। রাত গড়ালো, সকাল হলো, দুপুর হলো, বিকেল হলো, তারপরে আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না এবং আমার অবস্থা দেখে আমার বর প্রচন্ড ভয় পেয়েছিল। বারবার ও স্যারকে ফোন করছিল, স্যার প্লিজ আসুন, আর ও নিতে পারছে না। আসলে বিকেল অবধি আমার সার্ভিক্সের মুখ পুরোপুরি খুলে গেছিল। তো ফাইনালি সন্ধ্যে 6টার দিকে আমাকে এপিডুরাল দেওয়া হলো। আমি ফাইনালি রিলিফ পেলাম, আর আমার কিছু বুঝতে পারছিলাম না ব্যথা ট্যাথা। তখন মোটামুটি আমি একদম ফ্রি। এরপর তো কন্ট্রাকশন হচ্ছে, সবাই আছে, কাউন্ট করছে, এত ধৈর্য মানুষের, বাপরে বাপ। আমি জানি না আমি বলে স্পেশাল ট্রিটমেন্ট পেয়েছিলাম কিনা, মানে জানি না সত্যি। প্রত্যেকটা সিস্টার, এপিডুরাল দেওয়ার যে আলাদা ডক্টর ছিলেন, অ্যানেস্থেশিয়ার ডক্টর, আমার যে গাইনিক ডক্টর, আমার হাজবেন্ড ছিলেন লেবার রুমের মধ্যে, মানে তখন সেই পার্টি হচ্ছে আর কি, গল্প আড্ডা হাসি ঠাট্টা। আমি ফ্রি হয়ে গেছি, আমার তো আর কষ্ট হচ্ছে না। তখন আমাকে ওখানকার ডক্টররা সবাই শিখিয়ে দিচ্ছিলেন যখনই কন্ট্রাকশনটা হবে তখনই আমাকে পুশ করতে হবে। এই করতে 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 ফাইনালি 10:30টার দিকে রিকো বেবি আমার বেরোলো। তারপর তো সেলিব্রেশনই সেলিব্রেশন। ওদিকে আব্বুজি আম্মি একদম আর্লি মর্নিং এর ফ্লাইটের টিকিট কেটে নিল, এদিকে বাবা মা সবাই বাচ্চা পেয়ে তো এত খুশি, বাপরে বাপ। ওই দিনটার কথা তো মানে ভাবলেই আমার গায়ে কাটা দেয়। আর সত্যি কথা বলতে কি, রিকো আমাদের জীবনে ব্লেসিং। ও আসার পরে আমাদের জীবনটা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। আর তারপর রোহান বেবি, ওর কথা অন্য আর একদিন বলবো না হয়। চলুন, এদিকে ওই যে বসিয়ে রেখে দিয়ে ওদিকে চলে গেছিলাম, ওই ঝোলটা মরে গিয়ে একদম চিকেনের গায়ে লেগে গেছে, তো ওটা একটু ছাড়িয়ে দিলাম, নাহলে রিকোর খেতে অসুবিধা হচ্ছিল। ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমাদের আরো অনেক কাজ আছে ডেকোরেশনের। এবার বেলুন সাজাতে হবে না, জন্মদিন বলে কথা। এদিকে আজকে পাপাও চলে এসেছে তাড়াতাড়ি, রিকো বেবির ফেভারিট মিষ্টি নিয়ে, কাজু বরফি। বাপরে, এই কাজু বরফি এই এতগুলো দেখছেন না, একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এরা দুই ভাই তো সারাদিন ধরে খাবে, আর তার সাথে আছে পাপা, মোটামুটি একদিনের মধ্যে এতগুলো শেষ। আর আমি আর মা চিন্তা করি যে খাবো, এই খাবো চিন্তা করতে করতেই প্যাকেট খালি হয়ে যায়।
রিকো এদিকে মোচার কোপ্তা খাচ্ছে চিকেনের কোপ্তা ভেবে। উফ, কি দারুণ ট্রিকটা কাজে দিয়েছে তো। ওর আবার এত পছন্দ হয়ে গেছে এটা, দিদিকে বলছে দিদি আমাকে আরো দাও। ঝোলটা ছিল ওর মধ্যে মা ভাজলো, দেখুন কত মজা হয়ে গেছে এবার। এত বছর রিকোর জন্মদিনে কিন্তু পায়েস করা হতো না, শুরুর দিকে করা হতো বটে, কিন্তু ও পায়েস খেতো না বলে মাঝখানে করা ছেড়েই দেওয়া হয়েছিল। তো এই বছর শীতে যখন বেশ কয়েকবার পায়েস রান্না হয়েছিল, রিকো দেখলাম খুব মজা করে খাচ্ছে, মানে খাওয়াটা এবার শিখেছে। তো সেই জন্যই মা এবছর ওর জন্য পায়েস বানিয়েছে। তো খাওয়া দাওয়ার শেষে চলুন ওকে একটু পায়েস দিয়ে দিই। ভিডিও গেমটা যে রিকো গিফটে পেয়েছে তাতে লাভ কিন্তু পাপারও হয়েছে। পাপা হচ্ছে ভিডিও গেম খেলার পোকা। বাপ ছেলে তো এখনই শুরু হয়ে গেছে, আর সঙ্গে ছোটটাও যোগ দিয়েছে। ও দেখছি অনেক কিছু জানে, ও আবার বলে দিচ্ছে ওর দাদাকে এটা করো ওটা করো। খাওয়া দাওয়া গোছগাছ সবকিছু কমপ্লিট। আমরা এখন বসেছি বেলুন ফোলাবো বলে। ছাদে প্রোগ্রামের ব্যবস্থা করা আছে, তো একটু তো সাজাতে হবে। তাই এখন সবাই মিলে আছি, যখন সবাই মিলে বেলুনগুলো ফুলিয়ে টুলিয়ে সাজানোটা কমপ্লিট করে নিই, কেননা সময় তো আর বেশি নেই। এরপর আবার একটু রেস্ট না নিলে সন্ধ্যাবেলা এনার্জি পাবো না। এদিকে ফ্যান চলছে আর সব বেলুন হাওয়াতে উড়ে যাচ্ছে। রোহান এখন ওগুলোকে সব ব্যালেন্স করে করে হাতে পায়ে সব ধরে ধরে কিরকম আনছে দেখুন। আর ওদিকে দিদি বসেছে সব বেলুনগুলো বাঁধার জন্য। দিয়ে দাও রেডটা। ও আটকানো হয়ে গেছে, তাহলে এই তিনটে একসাথে দেবে। ওখানে আরেকটা লাগবে তাই তো, ওই ঘরে রেখে আসা হয়েছে। এখন বাজে 4:30। রিকোর কালকে ক্লাস টেস্ট আছে। তো সন্ধ্যাবেলা যেহেতু বন্ধু বান্ধবরা আসবে তখন তো আর পড়া হবে না। তো আমি বললাম চল একটু রেস্ট নিয়ে নে, তারপরে বরঞ্চ পড়ে নিবি, বেশিক্ষণ তো লাগবে না, অল্প জিনিস। তো বাবা ছেলে আমার এত এক্সাইটেড, এত খুশি, বন্ধু বান্ধব আসবে, ভালো গিফট পেয়েছে, আজকে তো অন্যই মুডে আছে। এখনই বসে গেছে পড়তে যে মাম্মা না আমি এখনই ফিনিশ করে নিচ্ছি। আর বেলুনগুলো দেখুন হাওয়ায় উঠতে উঠতে সব বারান্দায় জমা হয়ে গেছে। ও এদিকে পড়তে থাকুক, আমি বরঞ্চ রোহানটাকে নিয়ে একটু শুই। আমি না শুলে ও শোবে না। এই যে সন্ধ্যাবেলা সুন্দর করে সাজুগুজু করে একেবারে রেডি। আমি পরেছি একটা জামদানি শাড়ি, এটা আমার দিদির। দিদির আলমারিতে প্রচুর শাড়ি থাকে, মাসে মনে হয় 3টে করে শাড়ি কেনে। তো ওখান থেকে আমি যখনই যাই 2-3টে করে শাড়ি তুলে নিয়ে চলে আসি। দুজনের অবস্থা দেখো, বাহ দারুণ। কি খাবার জন্য রেডি হচ্ছিস রিকো? এক ঝলক দেখিয়ে দিই আপনাদের বন্ধু বান্ধবদের দলকে। এই যে জড়িয়ে ধরেছে, ও এখন অন্য স্কুলে চলে গেছে। স্কুল চেঞ্জ হয়ে যাওয়াতে বন্ধুকে এত মিস করছে, ওকে যে জড়িয়ে ধরেছে আর ছাড়তে পারছে না। আর বাকি হনুমানগুলো সব ওপরে উঠে গেছে। এখন ওদেরই সময়, ওদের জন্যই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা। ওরা আনন্দ করুক, এটাই আমাদের কাছে অনেক। অনেক রাত হয়ে গেল, কেক কাটিং আর হচ্ছে না। বাচ্চাগুলোকে ধরে এক জায়গায় আনাই যাচ্ছে না। বাচ্চা কেন, বড়রাও তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সবাই আড্ডায় এত ব্যস্ত। সবাইকে যে ধরে এক জায়গায় নিয়ে আসবো সেটাই এখন করতে পারছি না। এখন আমি আমার বরকে খুঁজে বেড়াচ্ছি, কেননা ওদিকে কেক কাটিং এর ব্যবস্থাটা যে করব সেটার জন্য ওকে খুঁজছি, ওকেই খুঁজে পাচ্ছি না। আসলে এক একটা করে গেস্ট আসছে, নিচে গিয়ে সবাইকে গেট খুলে আনতে হচ্ছে। ওপরে কিছু জন, ছাদে কিছু জন, মানে একেবারে গমগমে পরিবেশ বাড়ির মধ্যে। এই যে বাচ্চাগুলোকে মোটামুটি এক জায়গায় করা গেছে, চলুন এবার ঝটপট কেকটা কেটে নেওয়া যাক। আমার ছেলে রুবিক্স কিউব সলভ করতে খুব ভালোবাসে, তো সেই কথা চিন্তা করে এবারে কেকের থিম রুবিক্স কিউবই রেখেছি।
কেক কাটিং এর পরে বাচ্চাদের জন্য একটু গান চালিয়ে দিয়েছিলাম এবং ওদেরকে বলেছিলাম তোরা সবাই ডান্স কর। তো কি সুন্দর ডান্স করছে, আমি তো ভাবতেও পারছি না বাচ্চাগুলো যে এত আনন্দ পাচ্ছে। আগের বারের থেকে এবারে বন্ধুর লিস্ট আরো লম্বা। তো সবার ফোন নাম্বার তো জানতাম না, ওকে বলেছিলাম স্কুল থেকে নিয়ে আসিস। আর ছেলে আমার খুব দায়িত্ব সহকারে জিনিসটা পালন করেছে, সবার ফোন নাম্বার এনেছে এবং আমি খুব হ্যাপি ও যে এত সুন্দর সবার সাথে মিশতে পারছে। এবার খাওয়া দাওয়ার পালা, চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের রিকোর জন্মদিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও আরো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো অনেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।